আমার মাসি আমাদের বাড়িতে 1 মাস থাকতে এসেছিলেন। সেই সময় মা বিভিন্ন প্রতিষ্ঠানের দর্শনে বেরিয়েছিলেন। বাবাও কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় আমি মাসির সাথে বাসায় একা ছিলাম। মাসির সৌন্দর্য আমার চোখে স্থির হয়ে গিয়েছিল। একদিন রাতে আমার শরীরে কারো হাত অনুভব করলাম। ঘুম থেকে উঠে দেখি মাসি আমার পাশেই ঘুমাচ্ছেন। এই বলে মাসি আমার হাতটা এমন জায়গায় নিয়ে গেল যে আমি নেশাগ্রস্ত হয়ে পড়লাম আর গান হারিয়ে ফেললাম। তারপর মাসি আমার সাথে সারা রাত। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার নাম সাগর। প্রতিদিনের মতো আজও আমি সন্ধ্যায় জিম থেকে ফিরে বাসায় এসে দেখি মেসো মাসি ঘরে এসেছে। আমি তাকে দেখে খুব খুশি হয়েছিলাম। মেসো প্রায়ই তার কাজের সূত্রেই আমাদের শহরে আসছেন। তারপর তিনি আমাদের বাড়িতে আসতেন। কিন্তু মাসি তার বিয়ের 4 বছর পর প্রথমবার আমাদের বাড়িতে আসেন। মাসি আমাকে দেখামাত্রই আমার কাছে চলে এলেন। সে আমার মাথা ছুঁয়ে বলল, আরে সাগর, গত 4 বছরে তুমি কত বড় হয়ে গেছ। আমিও মাছের খোঁজ খবর নিচ্ছিলাম। এমন সময় পিছন থেকে মেসো এসে আমাকে বললেন মেসো তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। আমি ভেবেছিলাম মেসো মাসি অন্তত 23 দিন আমাদের বাসায় থাকবেন। কিন্তু মাসি আমাদের বাসায় থাকতে থাকতে মেসো চলে যেতে লাগলেন। আমরা সবাই মেসোকে তার গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়ি ফিরলাম। রাতে মা মাসির সাথে তার ঘরে বসে গল্প করছিল। তারপর মাকে বাইরে ডেকে জিজ্ঞেস করলাম মাসি কেন ওর বাড়িতে গেল না। ওদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? মা বলল না, সাগর মিশর কিছু কাজ ছিল, তাই তিনি আমাদের বাড়িতে বেশিক্ষণ থাকতে পারেননি। আর তোমার মাসেই শহরের একজন ডাক্তারের কাছে 1 মাস ধরে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি আগামী 1 মাস আমাদের বাড়িতে থাকবেন। এটা তোমার জন্য আনন্দের বিষয় হবে, কারণ এখন আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি। এমন পরিস্থিতিতে তোমার খাবার দাবারের সমস্যা হতে পারে, কিন্তু এখন আর দাসী খুঁজতে হবে না। তোমার মাসি ঘরের সব কাজ করবে। মনে করলেন এই ব্যাপারটা ঠিক আছে, তাই আমি আমার রুমে চলে গেলাম। মাসি কোনো চিকিৎসার জন্য এসেছেন? আমি এটা জিজ্ঞেস করিনি। মাসির আগমনের আগে মা কলোনির এক বন্ধুকে নিয়ে মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার যাত্রা হবে 2 দিনের মধ্যে। এখন সে কয়েকদিন বাড়িতে থাকবে না এবং এটা সে মাছিকে আগেই জানিয়েছিল। মাসি বললেন, তুমি কোনো চিন্তা না করে দর্শনে যাও দিদি, আমি ঘরের সব কাজ করব আর সাগরকে খুব ভালো করে দেখাশোনা করব। এরপর দিন পরিকল্পনা মাফিক মা তার বন্ধুদের নিয়ে ঘুরতে রওনা হলেন। তার যাত্রা ছিল 15 দিনে। আমার বাবা প্রায় তার পরিবহন ব্যবসার কাজে বাইরে থাকতেন এবং তিনিও গতকাল সকালে শহরের বাইরে চলে যান। এখন আমি মাছের সাথে বাসায় একা ছিলাম। মা বাড়ি থেকে বের হতেই আমাকে বারবার কল করতে লাগলেন। তিনি আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। সন্ধ্যায় বাসায় এসে খাবার তৈরি করতে রান্নাঘরে যেতে লাগলাম। তারপর দেখলাম মাসি রান্নাঘর থেকে আমার খাবার নিয়ে বের হচ্ছেন। প্রতিদিন নিজের খাবার নিজেই রান্না করতাম। মা বলতেন, আমাকে তোমার খাবার ইত্যাদিতে একেবারে অন্তর্ভুক্ত করো না। তুমি যে খাবার চাও তা নিজেই রান্না করো। প্রতি সন্ধ্যায় আমি 2টা সেদ্ধ ডিম এবং স্যুপ খেতাম। কিন্তু আজ মাসি আমার খাবার আগে রেডি করে রেখেছিলেন। সেদিনই আমি প্রথমবারের মতো তৈরি খাবার পেয়েছিলাম। আমি মাসিকে জিজ্ঞাসা করলাম তিনি আমার ডায়েট সম্পর্কে কিভাবে জানলেন এবং তিনি উত্তর দিলেন যে তিনি বিকেলে আমার রুম পরিষ্কার করতে গিয়েছিলেন এবং তিনি সেখানে আমার সম্পূর্ণ ডায়েট চার্ট দেখেছেন, যেটিতে কোনোদিন কি খাবার সবই লেখা ছিল। আমি বললাম, বাহে মাসি, আপনি তো খুব স্মার্ট। আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি তৈরি খাবার পেয়েছি। আমি মাছের প্রশংসা করলে তিনি হাসলেন। পরের 2 দিন এভাবেই কেটে গেল। প্রতিদিন আমার ব্যায়ামের চার্টও পড়ার সময় মাসি আমার জন্য সময়মতো খাবার তৈরি করতেন এবং আমি ঠিক সময়ে সবকিছু পেতাম। 2 দিন পর মায়ের কোল। আমি মাকে বললাম, মা, এখন বারবার ফোন করেও না। গত 3 দিনে তোমার কাছ থেকে 10টা ফোন এসেছে। তুমি আমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করো। মাসি আমাকে আমার ডায়েট থেকে খাবার সবই ঠিক সময়ে দিচ্ছেন। এখন তুমি আমাকে বারবার কল করবে না। আমায় নিয়ে চিন্তা করার জন্য মাসি আছে। সেদিনের পর থেকে মা আমাকে কল করা বন্ধ করে দেন। কখনো কখনো তিনি 1টি বা 2টি মেসেজ পাঠাতেন। সেই রাতে মাসি আমার রুমে এলেন। তিনি বললেন, আজ ঘুমাতে পারছি না। মাসি আমার সাথে কথা বলতে লাগল। কথা বলতে বলতে আমি মাসিকে জিজ্ঞেস করলাম, তোমার কি চিকিৎসা চলছে? এ বিষয়ে মাসি বলেন, মা হওয়ার বিষয়। আমি তাকে আর কোনো প্রশ্ন করিনি।
তারপর হঠাৎ বিদ্যুতের মতো একটা বিকট শব্দে মাছি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে মাছি আমার কাছাকাছি আসতে লাগলেন। আমি একটু লজ্জা পেলাম, কারণ মাছির বয়স কম। আমি ভাবলাম মেয়ে মানুষ একটু ভয় পাবে, এটাই স্বাভাবিক। তারপর তাকে সান্ত্বনা দিলাম। আমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে বললাম, মাছি তুমি তোমার ভাগ্নের মাছি এই ছোট কণ্ঠে ভয় পাও কেন? আমি হেসে মাছের সাথে কথা বলছিলাম, কিন্তু তিনি আমার দিকে অন্য দৃষ্টিকোণ থেকে তাকিয়েছিলেন। তার চাহনি দেখে আমি নিজেই লজ্জা পেতে লাগলাম এবং চোখ নামিয়ে নিলাম। আমি বললাম যে আমার খুব ঘুম পেয়েছে এবং তাকে ও তার ঘরে গিয়ে ঘুমাতে বললাম। সকালে নিজের সময় মতো কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। মাসি বিকেলে তার চিকিৎসার জন্য যেতেন। সেই রাতে আমি যখন আমার রুমের লাইট অফ করতে যাচ্ছিলাম, তখনই দরজায় জোরে জোরে টোকা পড়ল। দরজা খুলতেই মাসির সামনে আতঙ্কিত হয়ে আমার রুমে ছুটে এল। মাসি আমাকে দেখামাত্র ভয় পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন। এখন তো বজ্রপাতের শব্দ ছিল না, তাহলে তার ভয় পাওয়ার কি ছিল? আমি প্রথমে তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলাম। সে বলল, সাগর, আজ আমি দিদির ঘরে একা ঘুমাতে পারবো না। আমার অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে। হয় তুমি আমার ঘরে ঘুমাও, না হয় আমাকে তোমার সাথে তোমার ঘরে ঘুমাতে হবে। আমি মাসিকে শান্ত করে জিজ্ঞেস করলাম, তুমি কিসের ভয় পেয়েছ? এই বিষয়ে মাসি বললেন, আমি যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছি, তিনি আমার সঙ্গে কি করবেন বলতে পারবো না, তাই আমি ভয় পাচ্ছি। আর আমার মাথায় বারবার অদ্ভুত ভাবনা আসছে, যেন সেই ডাক্তার আমাকে এই কথা বলল। মাসির এত কাছে থাকাটা আমার মনে হয় অদ্ভুত চিন্তা নিয়ে আসছিল। জানি না মাসির কি হয়েছে, তার ভিতর মুখ কিছুক্ষণ আগেই দেখেছি, তাই বারবার ওকে নিজের থেকে দূরে রাখতে পারছিলাম না। তাই আমি ঘরের বাতি জ্বালিয়ে দিলাম। বাতি জ্বালাতে মাসি আমার থেকে দূরে চলে গেলেন। পরের দিন আমি আমার মাসির সাথে সেই হাসপাতালে গেলাম যেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমি হাসপাতালের পরিবেশ তো আমার ঠিকই লাগে এবং ডাক্তার মাসিকে চিকিৎসা করতে লাগল। সে অনেক বড় মতো ছিল। মাসি আমাকে তার সম্পর্কে কেন এমন কথা বলছিল? মাসেই চিকিৎসা শেষ করে বেরিয়ে এল, তার মুখ বিষণ্ণ দেখাচ্ছিল। আমি যখন তাকে তার মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলাম, সে বলল, কিছু না, আমি প্রতিদিন এই চিকিৎসা পেয়ে বিরক্ত হয়ে গেছি। মাসির বিষণ্ণ মুখ দেখে তাকে বললাম, চিকিৎসার কথা বাদ দিন, আজ আমি তোমাকে আমার সাথে সিনেমা দেখতে নিয়ে যাব। আমি ভাবলাম সে একটু ঘুরবে কি না, তাহলে হয়তো সে কিছুটা স্বস্তি পাবে, কারণ গ্রামে সিনেমা হল কোনো জিনিস ছিল না এবং মেসো মাসিকে খুব একটা বেড়াতেও নিয়ে যেতেন না। আমি এটা খুব ভালো করেই জানতাম, যত তাড়াতাড়ি সে শুনল যে আমি তাকে বেড়াতে নিয়ে যাচ্ছি, মাছির মুখ উজ্জ্বল হয়ে উঠুন। অর্ধেক মুভি দেখার পর মাসি আমার হাত ধরে কিছুক্ষণের মধ্যেই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। বাসায় আসতেই মাসি বললেন, সাগর, আজকে তুমি আমায় একটা স্মরণীয় দিন করে দিল, আমি এই দিন ভুলব না। তিনি আরও বললেন, আজ মনে হচ্ছিল আমি নিজের সাথে না, আমার প্রিয়জনের সাথে গেছিলাম। মাসের কথা বলা বন্ধ করে দিন। কিন্তু আমি বুঝতে পারলাম প্রিয় বলতে কি বোঝাতে চাই। আমি তোর কথা এসেছিলাম এবং তাকে বাড়িতে রেখে আমার জিমে চলে গেলাম। আমি জিম থেকে ফেরার সাথে সাথে রাতের খাবার খেয়ে স্নান করতে গেলাম। স্নানের পর রুমে গান শুনে মনকে সতেজ করছিলাম। তখন হঠাৎ মনে হলো আমার রুমে বা বিছানায় কেউ একজন এসেছে। আমি চোখ খুলে দেখি মাসি আমার সামনে দাঁড়িয়ে আছে। মাসি আমার সামনে অন্যরকম অবস্থায় দাঁড়িয়েছিলেন, প্যান্ট শার্ট পরে দাঁড়িয়েছিলেন। মাসিকে এমন দেখা মাত্রই আমার অবস্থা খারাপ হয়ে গেল। তখনই আমি ওকে আমার থেকে দূরে ঠেলে দিয়ে বললাম, মাসে কি করছিলেন? মাছি উত্তর দিলেন, সাগর, তুমি প্রতিদিন এত পরিশ্রম করে জিম থেকে ফিরে আসে, আমি শুধু তোমার পরিশ্রম বা কষ্ট দেখছিলাম। ভালো না লাগলে দুঃখিত বলে মাসি আমার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালেন। আমি বললাম, মাসি, আপনার ভাগ্নের পরিশ্রম দেখার অধিকার আপনার আছে। আপনি হঠাৎ এসেছিলেন, তাই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। মাসি কখনো আমার প্রশংসা করতে ক্লান্ত হননি। আমার প্রতি মাসির আচরণে হঠাৎ পরিবর্তন দেখে আমি ভাবতে লাগলাম আমি ওকে আমার রুম থেকে দূরে ঠেলে দিলাম। আজ রাতেও মাসি আমার রুমে এসেছিলেন এবং এবার তিনি সীমা অতিক্রম করলেন। তিনি আমার মায়ের একটি টি শার্ট পরে এসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই বলে মাসি বলল, সাগর, তোমাকে কি সব শিখিয়ে দিতে হবে? যাই হোক, কয়েকদিনের জন্য আমার শ্বশুরবাড়ি যেতে হবে। সেখানে আমাকে বাড়িতে পড়তে দেওয়া হবে না। এখন যদি আমার ইচ্ছেগুলো পূরণ না করেই কবে করব? এই কথা বলতে বলতে মাসি আমায় জিজ্ঞেস করলেন, সাগর, তুমি আমাকে কেমন পছন্দ করো? আমি বললাম, তুমি খুব সুন্দর।
আমি যখন তাকে বললাম, সে কত সুন্দর সাথে সাথে আমার দিকে এগিয়ে এসে বসল। মানুষের আচার আচরণ এখন আমার কাছে একটু অদ্ভুত লাগতে শুরু করেছে। আমি যখন ওকে ওর রুমে ঘুমাতে বললাম, তখন মাসি বললেন, আমি একা ঘুমাতে অভ্যস্ত নই। একা ঘুমাতে ভয় লাগে এই বলে সে আমার রুমে শুয়ে পড়ল। যখন তাকে মাছি আমার ঘরে ঘুমাতে শুরু করেছে, তারপর থেকে রাতে ঠিকমতো ঘুমোতে পারিনি। সেই রাতেও মাসে ঘুমের মধ্যে ঘোরাতে লাগলেন মাসির। এমন কাণ্ড দেখে সারা রাত মেঝেতে ঘুমাতে পারিনি। এভাবে আর কতদিন চলবে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার মনে হতে লাগল যে মাছির যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে ফিরে যাওয়াই উচিত, কারণ দিন দিন তার দৃষ্টি আমার দিকে সংকীর্ণ হয়ে যাচ্ছিল। পরের দিন দুপুর 2টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে দেখি বাবা বাইরে। আমাকে দেখামাত্রই বাবা বললেন, সাগর উঠেছে, উঠতে এত সময় লাগার কিভাবে? আমি বাবার কাছে মাসির অভিযোগ করিনি। আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি রাতে সিনেমা দেখেছি, তাই দেরি করে ঘুমিয়েছিলাম। বাবা বলল, ঠিক আছে। ও খাবার খেয়ে বিশ্রাম নিতে চলে গেল। বাবা বাড়িতে এলে কিছুটা স্বস্তি পেলাম বা বিশ্রাম নিতে রুমে চলে গেলেন। ঠিক তখনই মাসি আমাকে খাবার টেবিলে খেতে বসিয়ে দিলেন। সে আমাকে এভাবে খাবার পরিবেশন করছিল যেন সে আমার নতুন বউ। কোনো রকমে মাথা নিচু করে খাবার খেলাম। সেই রাতে আমি ভালো ঘুমিয়েছিলাম, কারণ বাবা বাড়িতে ছিলেন বলে মাসি আমার রুমে আসেনি। রাতে বাবা আমার রুমে শুয়েছিলেন। পরের দিন বাবা নাস্তা করে চলে যাওয়ার সময় বাবা বললেন, আমি 4 দিন পর বাড়ি ফিরব। মানে বাবা বাড়িতে এসেছেন মাত্র 1 দিনের জন্য। বাবা, তুমি 4 দিন বাড়িতে থাকবে না? এ কথা শুনে মাসির মুখের ভাব বদলে গেল। সে হঠাৎ অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে শুরু করল। বাবা চলে যাবার সাথে সাথে আমি আমার রুমে গেলাম জিনিসপত্র সংগ্রহ করতে, সবকিছু জোগাড় করে। যখন হলে এলাম তখন আমার পরনে ছিল একটি মাত্র জুতা। ঠিক তখনই মাসির চিৎকারের আওয়াজ শোনা গেল। তার চিৎকার শুনে আমি দৌড়ে সেখানে যাই। সাগর, তাড়াতাড়ি ভিতরে, সে আমাকে বাঁচাও। মাছি বারবার এই কথা বলছিল। তার চিকিৎসা এখনো কয়েকদিন বাকি ছিল, তাই তার কিছু হতে পারে এই ভয়ে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। তারপর সোজা বাথরুমে ঢুকলাম। যে আমি বাথরুমে গেলাম সেখানে আমি গরম জলের বাষ্প দেখিনি, গিজার লিক হতে দেখিনি। সেখানে আমি এমন কিছু দেখেছি যা আমার দেখা উচিত হয়নি মাসিকে। আমি এমন অবস্থায় দেখলাম যে অবস্থায় তাকে দেখা আমার উচিত ছিল না। আমাকে এখান থেকে যেতে দাও। আমি তাকে বললেও মাসি আমাকে ছাড়তে রাজি ছিলেন না। তখন আমি বললাম, এখন আমাকে ছেড়ে না গেলে আমি মাকে ফোন করে সব খুলে বলবো। আমি মায়ের নাম নেওয়ার সাথে সাথে মাসি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলতে লাগলেন, সাগর প্লিজ, দিদিকে কিছু বলবে না। এবং সে আমাকে মিনতি করতে লাগল।